সবাইকে আমন্ত্রণ রাতে বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। এবার মাহবুব মোল্লা কলেজে পাল্টা হামলা, সোহরাওয়ার্দী নজরুল কলেজের ব্যাপক ভাঙচুর, সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি এলাকা, সবাইকে শান্ত থাকার আহ্বান। যে ক্ষয়ক্ষতিটা করছে এর খেসারত তো দিতে হবে। এটা আলোচনার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সমাধান করব। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও সংঘর্ষের ঘটনা শক্ত হাতে দমনের হুঁশিয়ারি উপদেষ্টা আসিফ মাহমুদের, শান্তিপূর্ণ সমাধানের তাগিদ প্রেস সচিবের। ঋণের প্রলোভনে সারা দেশ থেকে লোক এনে টিএসসিতে জমায়েতের চেষ্টা, সংগঠকদের আটকে বাকিদের ফেরত পাঠালো শিক্ষার্থী পুলিশ। আমাদের বলছে লোন নিবে, এই ব্যাপারে একটা আলোচনা করবে, লোক লইছে আর আমাদের দিয়ে আর ভাড়া নিল, বলছে যে 1 লাখের উপরে থেকে 1 কোটি পর্যন্ত লোন দেওয়া হবে। এমপি মন্ত্রীর টাকা পাঠাইছে, ওই টাকাগুলো দেশে ফেরত আনবো। ফ্যাসিবাদী ও স্বৈরাচারের দোসরদের চক্রান্ত চলছেই, অভিযোগ তারেক রহমানের, গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে সতর্ক থাকার আহ্বান। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। রাজধানীর সড়কে আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা, হাইকোর্টের আদেশে 1 মাসের স্থিতাবস্থা চেম্বার আদালতের। কারণ বাজারে আজও প্রথম আলো ডেইলি স্টার বিরোধীদের বিক্ষোভ, বিভিন্ন জেলায় বয়কটের ডাক, গণমাধ্যমে হামলা হলে সহ্য করা হবে না, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল, মার্কিন প্রেসিডেন্টের দূতকে নিশ্চিত করেছেন নেতানিয়াহু, 2 দিনের মধ্যে চুক্তির আশা। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। 3 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকা। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে ব্যাপক ভাঙচুর চালায় সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। পরে মাহবুবুর রহমান কলেজ শিক্ষার্থীরা পাল্টা হামলা চালালে বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবিও। সন্ধ্যার পর ঢাকা সিলেট মহাসড়কে শুরু হয় যান চলাচল। এদিকে দুপক্ষের সাথে আলোচনার মাধ্যমে ঘটনা মীমাংসার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডেমরায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। চলে লুটপাটও, কলেজের চেয়ার টেবিল কম্পিউটার সহ যে যা পেরেছে নিয়ে যায়, তছনছ করা হয় আসবাবপত্র। পরে তাদের ধাওয়া দেয় মাহবুবুর রহমান মোল্লা কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় বেধড়ক মারধর করা হয় অনেক শিক্ষার্থীকে। এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীরা কয়েকজনকে নিরাপদে সরিয়ে যেতে সহায়তা করে। এখন সন্ত্রাস কারা? আমাদের সন্ত্রাস বলতে এখন সন্ত্রাস কারা? আমার রুমমেটের প্রকাশ্যে কোপ দিছে। ওরা প্রায় 3000-4000 পোলাপান নিয়ে আসছে, ডিএমআরসিতে ভাঙছে, তারপর পিছনে কোবাইছে। আরো একজন দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি ডেমরা এলাকা। এ সময় বন্ধ হয়ে যায় ওই সড়কের যান চলাচল। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। সেনাবাহিনীও আসে নাই, পুলিশ আসে নাই, কোনো ধরনের আইন শৃঙ্খলা নাই। একটা দেশকে এইভাবে চলতে পারে? শিক্ষা প্রতিষ্ঠানের যদি এই হাল হয়
তাহলে আমরা শিক্ষক হিসেবে লজ্জিত। আমি গেছি সবাই মারতাছে আর সহ্য হইতেছে না, ব্লাড বেড়ে যাচ্ছে, আমি যাই সারাইছি। ভাঙচুর যে করছে, যে ক্ষয়ক্ষতিটা করছে, এর খেসারত তো দিতে হবে। ঘণ্টা দুয়েক এমন ভয়াবহ পরিস্থিতির পর পুলিশ ছাত্রদের সাথে কথা বলতে এগিয়ে আসে। এক পর্যায়ে আলোচনায় বসতে রাজি হয় শিক্ষার্থীরা। এটা আলোচনার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সমাধান করব। তোমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, মোতায়েন করা হয় 6 প্লাটুন বিজিবি। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় 6 ঘন্টা পর ঢাকা সিলেট মহাসড়কে শুরু হয় যান চলাচল। পরে এক সংবাদ সম্মেলনে মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ দাবি করেন, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পুরো ক্যাম্পাস। প্রায় 60 থেকে 70 কোটি টাকার মালামালের ক্ষয়ক্ষতি সাধন করে এবং অনেক ল্যাপটপ, মোবাইল, তারপরে টিভি, চেয়ার এগুলো লুটপাট করে নিয়ে যায়। আমরা আমাদের মামলার জন্য প্রস্তুতি নিচ্ছি, আগামী দিন আমরা আমাদের মামলা করব। এর আগে রবিবার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের প্রতিবাদে সোমবার সকালে জড়ো হয় 2 প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মূলত সেখান থেকেই ডেমরার মাহবুবুর রহমান মোল্লা কলেজে গিয়ে ভাঙচুর চালায় তারা। সূত্রপাত হয় সংঘর্ষের। চিকিৎসকের অবহেলায় শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর অভিযোগে রোববার জনসন রোডের ন্যাশনাল মেডিকেলে হামলা চালায় মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। এতে বাধা দিলে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে ভাঙচুর চালান ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা শক্ত হাতেই দমন করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে হানাহানি বন্ধ করার আহ্বান জানান তিনি। এ সময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাধারণ মানুষের সাথে যারা প্রতারণা করছে তাদের বিচারের আওতায় আনা হবে। শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভনে রাজধানীতে মানুষ জমায়েত, এরকম কয়েকটি ইস্যুতে সোমবার দিনভর উত্তেজনা ছিল রাজধানী জুড়ে। এসব ঘটনার প্রেক্ষিতে ব্রিফ করে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রেস উইং। ফরেন সার্ভিস একাডেমির ব্রিফিংয়ে গুরুত্ব পায় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলার বিষয়টি। এ বিষয়ে উদ্বেগ জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, শিক্ষার্থীদের এ ধরনের আচরণ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। কোনো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। তবে হামলা ও সংঘর্ষের সাথে জড়িতদের বিচারের আওতায় আনার কথা জানান আসিফ মাহমুদ। আমাদের আহ্বান থাকবে সকল পক্ষের প্রতি যে এখন আমাদেরকে দেশ গড়ার জন্য প্রত্যেকটা সেক্টরের সংস্কার আনার জন্য সময় দিতে হবে এবং ধৈর্য ধরার একটা আহ্বান আমাদের পক্ষ থেকে থাকবে এবং যার যার মতামত, আপনারা জানেন যে সংস্কার কমিশনগুলো সবার জনগণের থেকে মতামত চাচ্ছে, সেখানে মতামত দিতে হবে। ডিস্ট্রাকটিভ ওয়েতে না গিয়ে কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা দেশটাকে কীভাবে করতে পারি সেদিকে মনোযোগ দিতে হবে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সোমবার একটি ঘটনাবহুল দিন কেটেছে। ঋণ দেওয়ার নামে ভোররাতে রাজধানীতে কিছু সাধারণ মানুষকে নিয়ে আসা হয়। অহিংস গণ অভ্যুত্থান নামে একটি সংগঠন মিথ্যা প্রচারণা চালিয়ে মানুষ জড় করে। এ ঘটনায় সংগঠনের আহ্বায়ককে আটক করা হয়েছে। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না এবং আমাদের যেই বিগত ফ্যাসিস্ট সরকার তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে এবং প্রশাসনের যে স্থবিরতা সেটা কাটানোর জন্য প্রশাসনে কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি। আমাদেরকে অনেক বেশি এইসব ঘটনায় ব্যস্ত রাখার জন্য সারা দেশের অ্যাটেনশন এইদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা এটা আমাদের কাছে সন্দেহ হচ্ছে। আমরা এটার ইনভেস্টিগেট করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, সরকারের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে, ফলে সরকার চায় না পুলিশ কারো ওপর বল প্রয়োগ করুক। সংস্থাগুলো এটার ব্যাপারে অ্যালার্ট ছিল। ওনারা তো বললেন যেটা হচ্ছে যে আগের যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ছিল ডিলিংয়ের, সেখান থেকে আমরা সরে আসছি। মানে সরে আসছি আসলে পাবলিক এক্সপেকটেশনের কারণে। কেউ আসলে চান না যে আমরা ইভেন একটা আমাদের পুলিশ কাউকে লাঠি চার্জ করুক, এটাও অনেকে দেখতে চান না। ব্রিফিংয়ে উঠে আসে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের বিষয়টি। শফিকুল আলম জানান, চট্টগ্রামের কোতোয়ালি থানার একটি মামলায় তাকে আটক করা হয়েছে।
এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। দেশব্যাপী চলমান আন্তঃপ্রাতিষ্ঠানিক দ্বন্দ্ব এবং সংঘাত গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভা শেষে এক প্রেস রিলিজে জানিয়েছেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিকালে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর তারা জানান, স্বল্প সময়ের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে অংশ নেয়া ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে আলোচনা সভার আহ্বান করা হয়েছে। দ্রুতই সকল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর একটি সমাধান হবে বলে আশা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। টেলিফোনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, ছাত্রদের মধ্যে বিভাজন তৈরির গভীর ষড়যন্ত্র চলছে। ছাত্র বনাম ছাত্রদেরকে দাঁড় করিয়ে ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলার মাধ্যমে একটি গভীর ষড়যন্ত্র সারা দেশে চলমান রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটিকে রুখে দিতে বদ্ধপরিকর। তারই প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণকারী সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনকে নিয়ে একটি জরুরি আলোচনা সভার আহ্বান করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রাজধানীতে ঘটল এক রহস্যজনক ঘটনা। লাখ টাকার ঋণ পাওয়ার আশায় দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে জড়ো হতে থাকে সাধারণ মানুষ। সাধারণ শিক্ষার্থী ও পুলিশ বলছে, সরকার বিরোধী মহাসমাবেশের ডাক দিয়ে একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল। তবে কর্মসূচির অতিথি জুনায়েদ সাকির দাবি, এটা সরকার বিরোধী কোনো কর্মসূচি ছিল না। রোববার মধ্যরাত থেকে বাস, মাইক্রোবাস, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। লোক ভর্তি বাস, মিনিবাস, পিকআপ, মাইক্রোবাসগুলো শুরুতে আসে টিএসসিতে। সেখানে দাঁড়িয়ে শাহবাগে অবরোধের পরিকল্পনা ছিল একটি চক্রের। গ্রামের সাধারণ মানুষকে 1 থেকে 5 লাখ টাকা ঋণের প্রলোভন দেখিয়ে জড়ো করা হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশ তাদের যানবাহনগুলো ফেরত পাঠায়। গরিব মানুষের 1 লাখ করে টাকা দিব কইছে, বুঝছেন? আর মাসে 1000 করে 2000 3000 করে কাটতে নিব। এক বালা যে কয় বছরে কাটে। আপনি কিশোরগঞ্জ থেকে কেন আসছেন এখানে? এটা বাজে আমি ভালো হইরে কই তারতাম না। কি একটা সংস্থা টাকা দিব পরবর্তী সরকার, সরকার 1 লাখ টাকা করে লোন দিব। এই লোন যদি আপনারা পান তাইলে আপনাকে ওইখানে যাইতে হইব। আমাদের বলছে লোন নিবে, এই ব্যাপারে একটা আলোচনা করবে, এই লোক লই আইছে আর আমাদের দিয়ে আর ভাড়া নিল। সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী বলছেন, চক্রটি কৌশলে রাতের আধারে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান নেয়। লোক জড়ো করে শুরুতে শাহবাগ এবং পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওয়ের পরিকল্পনা ছিল তাদের। ভোররাত থেকে তো আপনারা জানেন যে ক্যাম্পাসে এরকম প্রায় 1.5 থেকে 200 বাস এরকম ফিরিয়ে দেওয়া হয়েছে। সারা ঢাকা থেকে পুলিশ প্রশাসন অন্তত 500 থেকে 600 বাস এরকম আটকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। এবং এই বাসে একজন টিম লিডার থাকে, যাদের নেতৃত্বে এরা এসেছেন, এদেরকে থানায় নিয়ে আটক করা হয়েছে। যার ডাকে এত কিছু, তার কিছু লিফলেট পাওয়া যায় প্রতারিত মানুষদের কাছ থেকে, যেখানে দেখা যায় অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এই ব্যানারে টাকা দেওয়ার কথা বলে ঢাকায় আসতে বলা হয়েছে। যার আহ্বায়ক আবম মোস্তফা আমিন, তাকে সহ বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই নেতাদের ছাড়াতে বেলা 12টায় শাহবাগ থানা এলাকায় আসেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। তিনি জানান, পুরো বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ওনাদের দাবি ছিল পাচারকৃত টাকা উদ্ধার করো এবং সেটা দিয়ে একটা তহবিল গঠন করো, যেখানে সাধারণ মানুষকে বিনা সুদে ঋণ দেওয়া হবে। আজকে তাদের পূর্ব নির্ধারিত একটা মহাসমাবেশ ছিল। পুলিশ বলছে, ভুইফোড় একটি সংগঠনের নামে সমাবেশ করতে চাওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে, কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় লাখো মানুষকে প্রতারিত করে আনা হয় ঢাকায়। প্রথমে তারা আমাদের সাথে কথা হয়েছিল যে সোহরাওয়ার্দী উদ্যানে যদি করতে না দেয় তাহলে আমরা শাহবাগে করবই। এই কারণে কিন্তু আমরা, আপনি জানেন যে তাদের তো এটা প্রচ্ছন্ন হুমকি, কারণ যে এই মুহূর্তে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রকারী গোষ্ঠী তো থাকেই। তো এই কারণে আমরা কিন্তু আগেই প্রতিরোধমূলক যে ব্যবস্থা সেটা কিন্তু আমরা নিয়েছি। এই ঘটনায় কি লেনদেন হয়েছে, কারা পরিকল্পনা করেছে, তাদের তালিকা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় লোক আনার পথে মানিকগঞ্জ থেকে 5 ও লক্ষ্মীপুরে 11 জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বেশ কিছু বাস ও মাইক্রোবাস। পুলিশ জানিয়েছে, 1 লাখ থেকে কোটি টাকা ঋণের কথা বলে লোক জড়ো করছিল একটি চক্র। ফর্ম পূরণ ও যাতায়াত বাবদ অনেকের কাছ থেকে আদায় করা হয়েছে টাকা।
গভীর রাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করইতলা বাজারে একসাথে কয়েকটি বাস ও মাইক্রোবাস যাত্রাবিরতি দেয়। ব্যবসায়ীদের দাবি, প্রতিটি গাড়ি ছিল যাত্রীতে ঠাসা, বেশিরভাগই নারী। তাদের গন্তব্য জিজ্ঞেস করতেই বেরিয়ে আসে একের পর এক অসংলগ্ন উত্তর। পুরুষ কম, মহিলা বেশি, ফুল যাত্রী ভর্তি, মাইক্রোর মধ্যে ভর্তি। এখন আমরা জিজ্ঞেস করলাম আর তারা বলতেছে আমরা এরকম জানি না, আমাদেরকে বলছে যে ঢাকা যাইতে হইব, ঢাকা যাইলে আমাদেরকে 1 লাখ টাকা করে দিব সরকারিভাবে। তো কে নিচ্ছে বলতেছে আমাদেরকে, আমাদের এলাকার একটা লোকে বলছে যে একটা ফর্ম পূরণ করার জন্য, ওই ফর্ম পূরণ করার বাবদ 20 টাকা করে নিছে, আর গাড়ি বাবদ আমাদের কাছ থেকে 1000 টাকা করে নিছে। একটা মহিলা বলছে আমরা পিকনিকে যাই, একটা বলছে আমরা ঘুরতে যাই। হ্যাঁ, মহিলারা একজন এক একটা কথা বলে। পুলিশ বলছে, অহিংস আন্দোলন বাংলাদেশ নামের একটি সংগঠনের কথিত সেই সমাবেশে নেয়ার জন্য উপজেলার 3 শতাধিক নারী পুরুষ কিশোর কিশোরীকে একত্রিত করে। জিজ্ঞাসাবাদের পর 11 জনকে আটক করা হয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল এ ধরনের মহাসমাবেশ করে সরকারকে বিভ্রান্ত করা বা বিব্রত করা। তো তাদেরকে আমি আটক করেছি 11 জন নারী পুরুষকে, এবং 3টি বাস এবং 4টি হাইস, টোটাল আমি 60টি গাড়ি আটক করেছি। একই অভিযোগে মানিকগঞ্জের দবিরউদ্দিন ও হাসিনা আক্তারকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীরা জানায়, সুদমুক্ত ঋণের প্রলোভনে শাহবাগে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল। ডক্টর ইউনূস বিদেশের টাকা, ওই যে অনেক এমপি মন্ত্রীরা টাকা পাঠাইছে, ওই টাকাগুলো দেশে ফেরত আনবো। ফেরত আনলে এই টাকাগুলো দেশে মানুষের কাছে ঋণ হিসাবে দিব, ব্যবসা বাণিজ্য করার জন্য। আমরা ঢাকাতে গেছিলাম, আমরা এই জায়গা থেকে এনজিওর কথা বলছে যে 1 লাখের উপরে থেকে 1 কোটি পর্যন্ত লোন দেওয়া হবে। টাকা লাগবে গাড়ি ভাড়া, 250 কোটি টাকা দিব, তখন আবার 250 কোটি টাকা দিলাম। টাকা দেওয়ার পর যেমন এই যে আজকে 7 ডেট দিছে যে মিটিংয়ে যাইতে হবে ঢাকা। আওয়ামী লীগ সরাসরি কাজ করতে পারতেছে না দেখে তাদের মাধ্যমে এদেরকে ম্যানেজ করে ঢাকাতে তারা একটা বৃহৎ একটা জনসম্মেলন কইরা একটা আন্দোলনের একটা রূপরেখা দাঁড় করানোর একটা প্রচেষ্টা তারা করতেছিল। এই প্রলোভনের হোতাকে খুঁজছে পুলিশ। কারা কি উদ্দেশ্যে এভাবে লোক জড়ো করছিল তার হদিশ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জারিন অর্নি, যমুনা নিউজ। জিপিএইচ কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আপাতত রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল করবে, তবে তারা আগের মতোই মূল সড়কে উঠতে পারবে না, চলতে পারবে অলিগলিতে। আজ চেম্বার আদালত হাইকোর্টের দেয়া আদেশে 1 মাসের জন্য স্থগিত করেন। রিটকারীদের আইনজীবী জানান, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে সুস্পষ্ট নীতিমালার জন্য সরকারের সাথে আলোচনা করবেন অ্যাটর্নি জেনারেল। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার আদালত। এই অবস্থায় ব্যাটারি চালিত রিকশা চলাচলে কোনো বাধা নেই বলে জানিয়েছেন উভয় পক্ষের আইনজীবী। চেম্বার জজ মোহাম্মদ রেজাউল হকের আদালত দুপুরে এই আদেশ দেন। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, হাইকোর্টের একটি আদেশের ফলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে গেছে। রিটকারীদের আইনজীবী জানান, ব্যাটারি চালিত রিকশার বিষয়ে নীতিমালার জন্য সরকারের সাথে আলোচনা করবেন অ্যাটর্নি জেনারেল। পরে রুলটি 1 মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন হাইকোর্ট। মাননীয় চেম্বার বিচারপতি আজকে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা বজায়ের জন্য নির্দেশনা দিয়েছেন এবং 1 মাসের মধ্যে হাইকোর্টের রুলটি নিষ্পত্তির জন্য নির্দেশনা দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্তটি রুল নিষ্পত্তির পরেই হবে। আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত, কারণ না হলে কোনো ধরনের দায়বদ্ধতা কারো থাকবে না। আমরা এই মহানগরীতে বসবাস করি, আমরা এই দেশের নাগরিক। আমাদের দরিদ্র জনগোষ্ঠী যারা জীবন জীবিকা, তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। আবার এটাও চিন্তা করতে হবে যে আমরা কিন্তু একটা আইন দ্বারা পরিচালিত সমাজে বসবাস করি। এদিকে রাজধানীতে আজও বিক্ষোভ করে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকরা। সকাল থেকেই আগারগাঁও মোড় অবরোধ করে পালিত হয় কর্মসূচি। এতে 4 ঘন্টা ধরে বন্ধ ছিল যান চলাচল। এদিকে সকালে রিকশা শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করেন ডিএমপি কমিশনার। জানান, পুলিশের কোনো সদস্য চাঁদাবাজি দুর্নীতির সাথে জড়িত থাকলে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। বলেন, আদালতের আদেশের পরেই ব্যাটারি চালিত রিকশার বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলাল। রাত 8টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে আসেন সৌদি রাষ্ট্রদূত। প্রায় ঘণ্টাখানেক আলোচনা করেন তারা।
এ সময় সৌদি প্রিন্সের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত। সেই সাথে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। সাক্ষাৎ শেষে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, চিকিৎসা শেষে অথবা চিকিৎসা শুরুর আগে খালেদা জিয়াকে ওমরা পালনের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই, তবে দলটি মনে করে সংস্কার চলমান প্রক্রিয়া। দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, দেশের রাজনীতিতে পলাতক ফ্যাসিবাদীদের অপ্রাসঙ্গিক করতে জনগণের ক্ষমতায়ন জরুরি। গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে পতিত স্বৈরাচার ও তাদের দোসররা নানা চক্রান্ত করছে বলেও জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 17 বছর পর জাতীয় প্রেস ক্লাবে উৎসব মুখর পরিবেশে ডিইউজে একাংশের বার্ষিক সাধারণ সভা। সাগর রুনির বিচার হয় না, যেখানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কথা বলেন বাক স্বাধীনতা থেকে সমসাময়িক প্রসঙ্গেও। বাকশালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন, সেটা হচ্ছে থাকবে সবকিছু, কিন্তু কথা বলবে একজন ডিক্টেটর, একজন ফ্যাসিস্ট, নাৎসির টার্গেট হচ্ছে আপনার সংবাদপত্র। আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি, যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের রায়ই চূড়ান্ত। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তারেক রহমান বলেন, পলাতক স্বৈরাচার ও তাদের দোসররা যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে, সেজন্য সজাগ থাকতে হবে গণতান্ত্রিক শক্তিকে। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। স্বৈরাচারী রাজনৈতিক অপশক্তিকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নির্বাচন কমিশন গঠন জনপ্রতিনিধিত্বশীল সরকার নির্বাচনের গুরুত্বপূর্ণ ধাপ। ভোটের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। তারেক রহমান বলেন, শহীদদের রক্তের ঋণ শোধ করা সকলের দায়িত্ব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত সাংবাদিক পরিবারের পাশে বিএনপি সহযোগিতার হাত বাড়িয়েছে বলেও জানান তারেক রহমান। যারা শহীদ হয়েছেন বা হতাহত হয়েছেন, হয়তো তারা সরাসরি বিএনপির কর্মী নন, তবে অবশ্যই তারা বাংলাদেশের পক্ষের শক্তির সাহসী প্রাণ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। শাহবাগ থেকে প্রথম আলো কার্যালয় পর্যন্ত লং মার্চ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন। কারণ বাজারে পত্রিকাটি কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নিয়ে তারা চলে যায়। রাজধানী কারণ বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। সেখানে সতর্ক অবস্থান নেয় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরাও। এ সময় তারা প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে দেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ করেন। তাদের দাবি, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এ বিষয়ে সরকারকে যুক্তি খণ্ডানোর দাবি জানানো হয়। আধিপত্যবাদের দোসর কাউকে চাই না, ইন্ডিয়ার দোসর কাউকে চাই না। সেটা যে কোনোভাবে হতে পারে। যদি আমাদের গভর্নমেন্ট মনে করে এটাকে সংস্কার করবে, ইটস ওকে, উইল টক উইথ দেম, উইল ডায়ালগ উইথ দেম হাউ টু কন্ট্রোল দিস, ওকে। সেটা হতে পারে। যদি তারা মনে করে যে না, এটার গোড়া থেকেই সমস্যা, তারা আমাদের সাথে কথা বলুক। যদি গোড়া থেকে আমাদের কাছে সমস্যা মনে হয়, তাহলে এটা গোড়া থেকেই উপড়ে ফেলে দেওয়া হোক।
এদিকে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানা অভিযোগ এনে রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ের অফিসের সাইনবোর্ড ভাঙচুর করা হয়। বিক্ষোভকারীরা পত্রিকা দুটির কপিও পুড়ায়। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে রাজশাহী নগরীর 0 পয়েন্ট থেকে আলেম ওলামা ও তাওহিদি জনতার ব্যানারে বের করা হয় বিক্ষোভ মিছিল। বিভিন্ন সড়ক ঘুরে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এক পর্যায়ে প্রথম আলোর সাইনবোর্ড ভাঙচুরের পর পুড়িয়ে দেওয়া হয়। এ সময় তারা পত্রিকা দুটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টির দিকে রওনা হন তারা। সেখানে সমাবেশ শেষে পত্রিকা দুটির কয়েকটি কপি পোড়ানো হয়। বরিশালে প্রথম আলোর অফিসের সামনে বিক্ষোভ হয়। প্রথম আলোর পাশাপাশি ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন বিক্ষোভকারীরা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী। তারা যে বাংলাদেশের মানুষকে নিয়ে, বাংলাদেশের মুসলমানকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্রে তারা অবিলম্বে এটার জন্য ক্ষমা চাইতে হবে। যারা আটক করেছে, প্রশাসনের যে কর্মকর্তারা যাদের নির্দেশে আটক হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান কর্মসূচি। চট্টগ্রামে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে ওলামা জনতা ঐক্য পরিষদের ব্যানারে। সমাবেশে বক্তারা পত্রিকা দুটিকে বয়কটের ডাক দেন। ভারতের সার্টিফিকেট নিয়ে বাংলাদেশে আর কখনো দাঁড়াতে পারবেন না ইনশাআল্লাহ। কুমিল্লাতেও একই কর্মসূচি পালিত হয় জুলাইয়ের স্পন্দনের ব্যানারে। কান্দিরপাড় পূবালী চত্বরে আয়োজিত কর্মসূচিতে 5 দফা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ। কোনো গণমাধ্যম বা পত্রিকা অফিসে ভাঙচুর বা বন্ধের জন্য চাপ প্রয়োগ সরকার সমর্থন করে না। এ ধরনের ঘটনা সহ্য করা হবে না। সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তারা আইনগত ব্যবস্থা নিতে পারে। কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ থাকে, ক্ষুব্ধতা থাকে, তারা সেটি প্রকাশ করতে পারে। তবে সেটি অবশ্যই শান্তিপূর্ণভাবে হতে হবে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না। এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। GPH কোয়ান্টাম B600TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। সম্মিলিত সনাতনী জাগরণী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। তাকে গ্রেফতারের প্রতিবাদে ডিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন সনাতন জাগরণ মঞ্চের নেতারা। সন্ধ্যা 7টার দিকে সনাতন জাগরণ মঞ্চের বেশ কয়েকজন রাজধানী মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে জড়ো হন। তারা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদ জানান। এর আগে বিকেল 4:30টার দিকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেফাজতে নেয় ডিবি। পরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, গ্রেফতারের পর চিন্ময় কৃষ্ণ দাসকে নিজেদের হেফাজতে রেখেছে ডিবি। তার বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা রয়েছে। সরকার বদলের সাথে সাথে যন্ত্রাংশ বিক্রি করে পালিয়ে গেছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক। অনেক প্রকল্পের পরিচালককেই খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন তথ্য দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, গেল 4 মাসে এডিপি বাস্তবায়ন খুবই কম। যাচাই বাছাই শেষে সতর্কভাবে প্রকল্প অনুমোদন দেওয়া হচ্ছে। নিরাপত্তার কারণ দেখিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প বাতিল করেছে একনেক। উচ্চ মূল্যস্ফীতিতে কঠিন চাপে স্বল্প আয়ের বড় সংখ্যক মানুষ। নানা কারণে কমে গেছে বিনিয়োগ, কর্মসংস্থানের পথ সংকুচিত হওয়ায় বাড়ছে অনিশ্চয়তা। সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে ব্রিফিংয়ে অর্থনীতির নানামুখী চাপ স্বীকার করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, অর্থ বছরের 4 মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র 8 ভাগ। গতি আনতে মন্ত্রণালয়গুলোকে জবাবদিহিতার আওতায় আনা হবে। একদিকে বেসরকারি খাতেও নতুন বিনিয়োগ হচ্ছে না, অন্যদিকে সরকারের উন্নয়ন ব্যয়ও যদি না বাড়ে
তাহলে তো একটা অর্থনৈতিক মন্দা অবস্থা তৈরি হবে। পরিবর্তিত অবস্থায় পালিয়ে গেছেন অনেক প্রকল্প পরিচালক, যন্ত্রাংশ বিক্রি করে চলে গেছেন একজন প্রকল্প পরিচালক। উপদেষ্টা মনে করেন দুর্নীতির আশ্রয় না নিলে এমন অবস্থা হবার কথা নয়। বিশ্ববিদ্যালয়ের অনেক ভিসি সাহেবরা যেমন পদত্যাগ করেছেন, সেরকম অনেক প্রকল্প পরিচালক হয় পদত্যাগ করেছে অথবা পাওয়াই যায়নি খুঁজে, যারা চলে গেছে সরকার পরিবর্তনের পর। মাতার বাড়ির প্রকল্প পরিচালককে পাওয়া যায়নি, উনি চলে গেছেন। যাওয়ার আগে অনেক সরকারি ওখানকার রেখে যাওয়া জিনিসপত্র বিক্রি করে চলে গেছে। আমার ধারণা আমাদের সময় যারা প্রকল্প পরিচালক হবেন তারা পরবর্তী নির্বাচিত সরকারের আমলে পালিয়ে যাবেন না। চট্টগ্রামের জলাবদ্ধতা ও পয় নিষ্কাশন অবস্থা উন্নয়নে নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এতে ব্যয় হবে ৫,১৫২ কোটি টাকা। তবে নিরাপত্তার ঝুঁকি বিবেচনা করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্প বাতিল করা হয়। চট্টগ্রামকে পানি নিষ্কাশন ব্যবস্থা শুধু একটা প্রকল্প দিয়ে ভালো ঠিক করা যাবে না, তবুও এটা একটা বড় প্রকল্প এবং অনুদান প্রায় সহসাথে ঋণের বড় প্রকল্প। ৫,৯১৫ কোটি টাকা ব্যয়ে সভায় অনুমোদন দেওয়া হয় ৫ প্রকল্প। পুরো ব্যবস্থায় যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে হঠাৎ করে কিছু করা যায় না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। এস আলম গ্রুপ ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন সহ ৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার দিনভর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তারা। দুদক বলছে তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আলোচিত অর্থ পাচারকারী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ বিগত সরকারের আমলে বেশ কয়েকটি ব্যাংক থেকে ঋণের নামে এগুলোকে অনেকটা দেউলিয়া করে ফেলেছে। এসব লুটপাটের ঘটনায় সোমবার ইসলামী ব্যাংকের ইসি কমিটির সাবেক চেয়ারম্যান সেলিম উদ্দিনকে তলব করা হয়েছিল দুদকে। সাথে ছিলেন ব্যাংকের বোর্ডের সাবেক ইসি সদস্য নাজমুল হাসান ও পরিচালক সিরাজুল করিম সহ মোট ৫ জন। জিজ্ঞাসাবাদ শেষে পরিচয় গোপন করে দুদক কার্যালয় ছাড়েন তারা। অভিযোগ রয়েছে মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সরোয়ার চৌধুরী, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্ট সহ অন্যান্যরা ঋণের নামে হাজার হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে আত্মসাৎ করেছে। ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকে আজকে দুদকে ডেকেছিলেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা, অভিযোগ সংশ্লিষ্ট বিষয়ে তাদের ব্যক্তিগত শুনানি গ্রহণের জন্য। এদিন ৮ জনকে ডাকা হলেও দুদকে এসেছিলেন ৫ জন। আসেননি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম। এ ঘটনায় আগামী ৮ ও ৯ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের ১৭ কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকার নবাবগঞ্জে ঝাড়ু মিছিল করেছে বিক্ষুব্ধ জনতা। নবাবগঞ্জ থানার একটি বিস্ফোরক মামলায় ৪ দিনের রিমান্ড শেষে আজ তাকে কঠোর গোপনীয়তায় ঢাকার আদালতে নেয় পুলিশ। রিমান্ড ও আদালতে নেয়ার খবর ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকে। পরে বের করা হয় ঝাড়ু মিছিল। বিভিন্ন সড়ক ঘুরে বাগমারা বাজারে গিয়ে শেষ হয় মিছিলটি। বক্তারা বলেন, সালমান এফ রহমান বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে জড়িত, তার ফাঁসির দাবি জানান তারা। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ৪ দিন আগে বিস্ফোরক মামলায় সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে পাঠানো হয়। ৫ দফা বাস্তবায়নের দাবিতে ১ মাসের আলটিমেটাম দিয়েছে কোয়াব। দুপুরে ঢাকার লেডিস ক্লাবে সারা বাংলাদেশের কেবল অপারেটরদের অংশগ্রহণে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় কোয়াবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী চঞ্চল বিটিভির লাইসেন্সধারী কেবল ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণার দাবি জানান। সভায় কোয়াব সভাপতি ABM সাইফুল হোসেন সোহেল ১ মাসের মধ্যে ৭-এর ৬ ধারা বাতিল না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। যা ইচ্ছে আমরা বারবার বলছি যে একটা আমাদের ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাচ্ছে, আমরা পথে বসে যাচ্ছি। ISPR এইভাবে অবৈধভাবে
অবৈধ পন্থায় অবৈধ অ্যাপসের মাধ্যমে FTP সার্ভারের মাধ্যমে আমাদের চ্যানেলগুলো চালাচ্ছি, এগুলো বন্ধ করে। 5টি দাবির ব্যাপারে আমরা সরকারকে আগামী 1 মাস সময় দিব। 1 মাস মধ্যে যদি এই দাবি দেওয়াগুলো আদায় না হয় 1 মাস পরে আমরা বৃহত্তর কর্মসূচি ফাইনাল কলটা আমরা নিব। দেশের বাইরের খবর, লেবাননের সংঘাত বন্ধে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে সম্মত হয়েছে ইসরায়েল। সোমবার এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস হোচস্টেইনকে নিশ্চিত করেছেন তিনি। চুক্তিটি 2 দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির খসড়া এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। গত বছরের 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তার জবাব দিতে লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।